লেখিকা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের কল্পনা। ২-৩ দিনের ছুটিতে বাড়ি এসেছি। চন্দননগরে আমাদের বাড়িটা বেশ বড়, ছড়ানো, পুরনোও বটে। দুপুরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে ভিতরের বারান্দায় সবাই মিলে বসে চা জলখাবার খাওয়া হচ্ছে পারিবারিক আড্ডার সঙ্গে। আমার প্লেটে আরেকটা লুচি তুলে দিতে দিতে মা বললেন, ও হ্যাঁ, তোর সেই বন্ধু কল্পনাকে দেখলাম রে বাজারে সেদিন। আমার খাওয়া থেমে গেল। এক মুহূর্ত চুপ করে থেকে বললাম, কল্পনাকে দেখলে? ভুল হয়েছে হয়তো তোমার, অন্য কাউকে দেখেছো বোধহয়। ধুর, ভুল হবে কেন রে, ওকে তো চিনি, আমাদের বাড়ি এসেছিল তো সেই দোলের সময়। আমি সংক্ষেপে বললাম, না, আসেনি। কাকিমা কাপে চা ঢালতে ঢালতে বললেন, ও মা, কি যে বলিস মঞ্জি, স্পষ্ট মনে আছে। কোকড়া চুল, ফর্সা, টানা টানা চোখ, তোরই তো বন্ধু রে। দায়সারা একটা উত্তর দিয়ে অন্য প্রসঙ্গ তুললাম। তাড়াতাড়ি চা শেষ করে নিজের ঘরে চলে গেলাম বিশ্রামের অজুহাতে। কল্পনার ব্যাপারটা কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। কিছুদিন ধরে সবাই দেখছে ওকে, এখানে অন্য জায়গায়, এমনকি অর্ক, কিন্তু আমি তো জানি সেটা অসম্ভব, অসম্ভব। কারণ আমার বন্ধু কল্পনা, কল্পনাই আমারই কল্পনা। অল্প বয়স থেকে আমি ভারী রোগাভোগা ধরনের, একটুতেই ঠান্ডা লেগে সর্দি জ্বর কাশি, পেট খারাপ, হ্যানা ত্যানা, হাম, জলবসন্ত, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া সবই হয়েছে। বাড়ির সবাই আগলে আগলে রাখতো আমাকে, ফলে আমি ছিলাম ভীষণ মুখচোরা আর লাজুক। বই মুখে থাকতাম সব সময়। স্বভাবতই বন্ধু বান্ধব ছিল না বিশেষ। পড়াশোনায় ভালো ছিলাম বলে ক্লাসের সকলেরই একটা বিরাগ ছিল আমার ওপর, মানে অন্তত তাই মনে হতো আমার। ভীতু ছিলাম, খেলাধুলো পারতাম না, একা ছিলাম খুব, মন টন খারাপ হতো। মারা বলতেন, ইস মঞ্জি, এত একচোরা হলে চলে? একটু চেষ্টা কর না একটা বন্ধু টন্ধু করার। এটা অযৌক্তিক মনে হতো আমার। শেষ অবধি প্রায় মরিয়া হয়েই আমার যেটা ছিল সেটাকে কাজে লাগালাম। আমার কল্পনা শক্তি দিয়ে একটি পছন্দ মতো সখী বানালাম। ছবি আঁকার নেশা ছিল, মনে মনে আর খাতায় তার ছবি আঁকলাম। তখন এই 10-11 বছর বয়স হবে আমার। মা কাকিমারা বললেন, কে আবার বন্ধু হলো তোর, তোদের ক্লাসে পড়ে বুঝি? না না, ওই ওদিকের পার্কটার ওধারে থাকে, ওখানে ঘোষ স্টেশনারি থেকে রং পেন্সিল কিনতে গিয়েছিলাম তো, ওখানে তো দেখলাম খুব ভালো মেয়ে জানো। কি নাম রে? কল্পনা, কল্পনা মিত্র। দিব্যি একখানা গল্প কিংবা চরিত্র বানিয়ে ফেললাম, ব্যাকগ্রাউন্ড সহ। কল্পনারা কিছুদিন হলো এসেছে কলকাতা থেকে, পার্কের ওই অন্যদিকে। ওদিকে একটু বড় লোকেরা থাকে আমি জানতাম। একটা খুব সুন্দর নতুন গোলাপি সবুজ দরজা জানলাওয়ালা বাড়িতে। আহা, আমি যদি একটা অমর বারান্দাওয়ালা গোলাপি বাড়িতে থাকতাম। ওই দিকের দামি মিশনারি স্কুলে পড়ে, ওখানে পড়লে ফ্যাশনই হয় বলে আমার খুব ইচ্ছে সত্ত্বেও আমায় ভর্তি করানো হয়নি। কলকাতায় ওর মার অ্যাজমার জন্য অসুবিধে হচ্ছিল বলে এখানে চলে এসেছে ওরা। অ্যাজমার কথাটা আমার জানা ছিল, কারণ বড় পিসেমশাইয়ের হাঁপানি আমাদের পরিবারে বেশ বিখ্যাত ছিল। একটু একটু করে আমার মানসী প্রতিমায় রং চড়াতে লাগলাম। ওকে দিলাম কোকড়া কালো চুল, ফর্সা রং, চিবুকে একটা তিল, কপালে ডান দিকে একটা ছোট্ট কাটা দাগ। ছোটবেলায় আম গাছ, না না, পেয়ারা গাছ থেকে পড়ে গিয়েছিল। নিজে মোটে গান গাইতে পারি না, তাই ওকে দিলাম মিষ্টি সুরেলা গলা। পায়ের উপর নুপুর পড়ে থাকে সব সময়, ভারী মিশুকে আর চটপটে। এটা ওটা বানাতে বানাতে কল্পনা বেশ আমার কাছেও একটি পরিপূর্ণ রূপ ধারণ করলো। মনে হতে লাগলো আমি আর একা নই, আমার একটি প্রিয় সই আছে, যাকে আমি আমার প্রাণের কথা বলতে পারি। লুকিয়ে পড়া প্রেমের কাহিনীর নায়ককে ভালোবেসে ফেলার কথা, হিট সিনেমার নায়িকার মতো চুলের স্টাইল করার কথা, ক্লাসের অসভ্য মেয়ে অসিতার কথা। ছোট পিসির প্রেম করাতে সবাই শকড হলেও আমার সম্পূর্ণ মত আছে, এটাও বলতে পারি। অদ্ভুতভাবে এ ব্যাপারটা আমায় একটা আত্মপ্রত্যয় দিল, যে আমার মোটেই ছিল না। স্কুলে আমি পড়াশোনায় ভালো ছিলামই, এবার ভীতু ভাবটা কেটে যেতে লাগলো। অন্যরা কেউ আমার বন্ধু নাই হোক, আমারও তো কল্পনা আছে। আলতো আভাস দিলাম আমার গুণবতী বন্ধুর সবার কাছে। আমার ছবি আঁকার সুখ্যাতি হচ্ছিল, অবশ্য বড়ও হচ্ছিলাম। সংকোচ কেটে বেশ আত্মস্থ কিশোরী হয়ে উঠলাম ধীরে ধীরে। কিন্তু কল্পনাকে রেখে দিলাম, ও আমার সঙ্গে বড় হতে লাগলো। বাড়িতে স্কুলে মাঝে মাঝে উল্লেখ করি ওর, বেশ একটা মজার খেলা বলে মনে হয় আমার এটা। ক্লাসে আস্তে আস্তে বন্ধুত্ব হচ্ছিল কয়েকজনের সঙ্গে। তাদের বাড়ি টাড়িতে গেলে বা অন্য কোথাও গেলে
বলি, এই তো কল্পনার বাড়ি গিয়েছিলাম, ওর মা কচুরি খাওয়ালেন। সেটা ছিল হাতে হাতে সেলফোনের আগের যুগ, আর পরিচিত জায়গায় সকলে নিরাপদ বোধ করতাম। কখনো বলি, জানো তো কল্পনারা পুজোর ছুটিতে বোম্বে বেড়াতে গেল, ওখানে ওর জেঠুরা থাকেন। কিংবা এবারে সরস্বতী পুজোর ও কি সুন্দর সবুজ সিল্কের একটা শাড়ি পরেছিল, আমাদের পাড়ার প্যান্ডেলে এসেছিল, দেখোনি? সবুজ রং ও খুব পছন্দ করে। এর একটা সমস্যার দিকও ছিল অবশ্য। মা বলতেন, তোর অত বন্ধু, বাড়িতে ডাক না একদিন। তখন বলতাম, ইয়ে মানে বিকেলে ওর প্রায় গানের ক্লাস থাকে, আর ছুটির দিনে করুণভাবে বলতাম, ওকে বাড়ি থেকে বেশি বেরোতে দেয় না, জানো তো, অ্যাজমার ধাত তো ওর। কাকিমা চুপচুপ করে বললেন, আহারে। ক্লাসের অবন্তী, সীমা আর মারাঠি মেয়ে হংসা ক্রমশ আমার ঘনিষ্ঠ বান্ধবী হয়ে উঠল। বেশ একটা গ্রুপ হলাম আমরা। কল্পনাও রইলো, তবে ওর কথা বেশি বলতাম না ওদের কাছে, বাড়িতে বলতাম মাঝে মাঝেই। এটা বেশ একটা বুদ্ধির অনুশীলন হয়ে দাঁড়িয়েছিল আমার কাছে। খুব সাধারণভাবে বলতাম, কল্পনার বাবার কাল পা পিছলে পড়ে গিয়ে গোড়ালি মচকে গেছে, বাবা তুমি ওই ভিজে বাগানে সাবধানে থাকবে কিন্তু। কিংবা কল্পনার দিদিমা কাল বেড়াতে এসেছেন এত চমচম নিয়ে। তারপর মনে মনে একচোট হেসে নিতাম। আমার অবচেতন বোধ হয় একটা মিথ্যে নির্মাণ থেকে একটা গ্রহণযোগ্য এই জীবনটা বেশ ভালোই গোছের বর্তমানের দিকে আমায় সরিয়ে দিচ্ছিল। কল্পনার কথা খুব একটা ভাবতাম না আর। মুশকিল হলো, যখন আমার ছোট পিসির বিয়ে ঠিক হলো, সেই প্রেমিক অর্থাৎ ওদিকের বারুজ্জেদের বাড়ির ছোট বৌদির ভাই শ্যামল দাই হবু পিসেমশাই, আর বিয়ের 2-4 দিন আগেই মা দুম করে বলে বসলেন, তোর 2-4 জন বন্ধুদের নেমন্তন্ন করেছিস তো, আর তোর কল্পনা তো আসবেই। আমি বিয়ের বাজারের ব্যাপারে সুচিন্তিত মতামত দিচ্ছিলাম, বেশ ঘাবড়ে গেলাম। কিন্তু কুটবুদ্ধির অভাব না থাকায় চট করে মুখটাকে দুঃখ দুঃখ করে ফেলে বললাম, ও মা দেখো, তোমাদের বলিনি, কল্পনারা নেই তো এখানে, ও ঠাকুমা মারা গেছেন, ওখানে সবাই গেছে। সে কি রে, আহা, কি হয়েছিল? আমি বলতে যাচ্ছিলাম, অ্যাজমা, সামলে নিয়ে বললাম, ইয়ে অনেকদিন ধরে ভুগছিলেন, পেটে কিছু হয়েছিল বোধহয়। যোগ করলাম, খুব কষ্ট পাচ্ছিলেন। কেন বললাম কে জানে। পাশের বাড়ি জেঠিমা বিয়ের বেনারসি আর তত্ত্বের নমস্কারই দেখতে এসেছিলেন, মাথা নেড়ে বললেন, ইস, নিশ্চয়ই ক্যান্সার। কাকিমা বললেন, সবসময় শুনি আজকাল। দিদি জানো, ও পাড়ার মন্টির পিসশাশুড়ি। আমি টুক করে কেটে পড়লাম। বিয়েতে অবন্তীদের সঙ্গে খুব মজা করলাম। স্কুল ইত্যাদির পালা শেষ হলে ঠিক করলাম কলকাতায় আঁকার কলেজে ভর্তি হব। কলকাতায় আমার মামার বাড়ি। সকলের দারুণ ইচ্ছা আগ্রহের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করে হস্টেল থাকবো ঠিক হলো। মামারা দেখাশোনা করবেন, প্রত্যেক সপ্তাহে নিয়ে যাবেন, দিদিমা ঘরে রান্না খাওয়াবেন। যাকগে, আমি তাতেই রাজি। নতুন জীবন দু বাহু বাড়িয়ে জড়িয়ে নিল আমাকে। আঁকা শেখা, নিজের মধ্যে সম্ভাবনা খুঁজে পাওয়া, নতুন বন্ধু বান্ধব, সম্পর্ক, কল্পনার প্রয়োজনীয়তা আমার জীবনে ফুরলো। একবার বাবা জিজ্ঞেস করেছিলেন, মঞ্জিরা, তোর বন্ধু কল্পনা কোথায় পড়বে? একটু থতমত খেয়ে বললাম, কলকাতাতে, ইয়ে মানে ওই যাদবপুরে, ইংরেজি নিয়ে পড়বে। কলকাতায় ওর কাকা কাকিমারা থাকেন। হঠাৎ বিরক্তি লাগলো একটু। দিনগুলি কাটতে লাগলো চমৎকার। বছর কাটলো, ফাইনাল ইয়ার তখন আরম্ভ হয়েছে। পোর্ট্রেট আঁকার হাত ভালো আমার, বলে সবাই। কয়েকটা আঁকার টিউশনিও করি, বেশ লাগে। একদিন ক্লাসের পরে বন্ধুরা নামছি, অম্লান বলল, আরে মঞ্জিরা, তোর ছোটবেলার এক বন্ধুর সঙ্গে আলাপ হলো সেদিন। আমি নূপুরের সঙ্গে কি কথা বলতে বলতে মুখ ফিরিয়ে বললাম, কে? যাদবপুরে পড়ে, কি যেন নামটা? বলল, ওই কাকলি কণিকা, না না, কল্পনা, কল্পনা। সিঁড়ি নিচে নেমেছিলাম, ভীষণ চমকে বললাম, কল্পনা? আর্ট কলেজে পড়ি শুনে তোমায় চিনি কিনা জিজ্ঞেস করলো। তোর খুব বন্ধু বললো তো, কোকড়া কোকড়া চুল, চন্দননগরে বাড়ি তোর মতো, ইংরেজি নিয়ে পড়ে বললো, তোর সঙ্গে নাকি বেশ কিছুদিন দেখা হয়নি। হ্যাঁ মানে, কি বলবো বুঝতে পারলাম না। এই সময় কে যেন চেঁচিয়ে চা খেতে যাবার প্রস্তাব জানালো। সবাই হইচই করে এগিয়ে গেল। নূপুর বলল, এই এই চল চল, ভাবিস নি এরকম হয়। আমার ছোটবেলার পাশের বাড়ির বন্ধু রুনিকেই সেদিন চিনতে পারিনি। অবশ্য বিয়ে করে মুটিয়ে যা অবস্থা হয়েছে। সেদিন ঘরে বসে অনেক ভাবলাম, এটা কি ছিল। অমলার নামটা ভুল শুনেছে, কিন্তু বলল তো ফর্সা রং, কোকড়া চুল, আর অনেক ভেবে ভেবে ছেড়ে দিলাম। একটা নতুন নিসর্গ দৃশ্য আরম্ভ করেছি। পরের দিন তাতে খুব ডুবে গেলাম। তারপর কদিনের জন্য চন্দননগরে গেছি। অবন্তী ওখানেই কলেজে পড়ছে, ওর সঙ্গে আড্ডা দিচ্ছি। হঠাৎ বলল, এই জানিস মঞ্জি, তোর সেই পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো রে। সেই যে খুব গল্প করতিস রে, মিশনারি স্কুলে পড়ে, গান জানে, কি নাম ছিল যেন? হ্যাঁ হ্যাঁ, কল্পনা। আমি কেমন শক্ত হয়ে গেলাম। অবন্তী লক্ষ্য করলো না, বলে যেতে লাগলো, কি মিষ্টি চেহারা রে। আসলে সেদিন একটা ঘরোয়া আসরে কি সুন্দর গাইলো। আমি ছিলাম, পরে অনেক গল্প হলো ওর সঙ্গে। আমি কোন স্কুলে পড়তাম শুনে জিজ্ঞেস করলো, তোকে চিনি কিনা। আমি কোনো রকমে বললাম, হ্যাঁ কল্পনা, যাদবপুরে পড়ে, এখানে এসেছিল তখন।
খুব বলছিল তোর কথা। আচ্ছা, ওকে দেখেছি না আগে? চেনা চেনা লাগছিল বেশ। না, দেখিসনি। ছোটবেলায় প্রাণের বন্ধু ছিলি তো, সেই একবার ফুচকা খেতে ঝাল লেগে বিষম খেয়ে কি কাণ্ড দুজনের। আমি কিছু বললাম না। ও গল্পটা আমি বানিয়ে খুড়তুতো ছোট বোন মিঠুকে চোখ বড় বড় করে বলেছিলাম, মনে আছে। অন্য প্রসঙ্গ আনলাম ঘুরিয়ে। সেদিন রাত্রে বসে বসে খানিক ভাবলাম, সব গোলমাল হয়ে যাচ্ছিল কেমন। পুরনো আঁকার খাতাগুলো বের করে পাতা উল্টে দেখলাম। হ্যাঁ, এই তো কল্পনার ছবি, কাঁচা হাতে পেন্সিলে আঁকা প্রথমে, তারপর আরো বাস্তব ছবি, স্কেচ এখানে ওখানে, পার্কে, গঙ্গার ধারে, ক্রমশ আরো স্পষ্ট যেন। কোকড়া চুল, চিবুকে সে তিলটা, টানা টানা চোখে কেমন যেন অদ্ভুত দৃষ্টি। আমারই তো আঁকা, তবে কেন এমন লাগছে? পায়ে নুপুর, সবুজ ফ্রক, সবুজ শাড়ি পরা, ওর প্রিয় রং। আমিই তো বলেছি। ভয় করলো হঠাৎ, খাতা বন্ধ করে দিলাম। পরের দিন মিঠু আমার সঙ্গে বাজারে যাবার পথে গল্প করতে করতে বলল, এই সর্দি, তোর বন্ধু সেই কল্পনাদিকে দেখলাম রে সেদিন ওই বাটার দোকানে। বাবা, সে কলকাতা থেকে এখানে এসে চটি কিনছিল। কি করে জানলিও কল্পনা? চিনবো না কেন, দেখেছি তো, সবুজ শাড়ি পরেছিল, একটা কোকড়া চুল। সেই বর্ণনা। নিজেকে সামলে নিয়ে বললাম, ওই দেখ মিঠু, শোকেসে ওই বেগুনি কুর্তিটা কি সুন্দর না। কলকাতা ফিরে গেলাম। একটা প্রচন্ড অস্বস্তি আমায় ঘিরে রইল। আর তারপর একদিন অর্ককে চিনি বেশ কিছুদিন ধরে। আমার বন্ধু নুপুরের কিরকম দাদা হয় সম্পর্কে। ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি করছে। ওর সঙ্গে আমার বন্ধুদের সম্পর্ক ছিল প্রথমে, ক্রমশ আরো ঘনিষ্ঠ, কিন্তু এখনো অবধি প্রেমের সম্ভাবনাটাকে স্বীকৃতি দিইনি আমরা। তবু সেদিকেই এগোচ্ছে বোধহয় ব্যাপারটা। নিয়মিত দেখা হয়, সিনেমা, রেস্টুরেন্ট, পরিচিত বন্ধু মহলে, ল্যান্ড ফোনে আড্ডা, নানা ব্যাপারে পরস্পরের উপর নির্ভরশীল আমরা। সেই অর্ক একদিন রেস্টুরেন্টে আইসক্রিম খেতে খেতে বলল, তোমার বাল্যসখীর সঙ্গে এক বিয়ে বাড়িতে দেখা হলো। তোমায় বলছিলাম না, আমার সেই পাড়ার বন্ধু অনির্বাণের বিয়ে। চামচটা মুঠোয় শক্ত করে ধরে বললাম, কে বাল্যসখী? ওই নতুন বউয়ের পাড়ার খুব ঘনিষ্ঠ বন্ধু নাকি ওরা, বা ওই রকম কি যেন, কাকে যেন বলছিল, ছোট থেকে চন্দননগরে থেকেছে, তোমাদের সেই স্কুলটা ওর চেনা, নিজে মিশনারি স্কুলে পড়তো যদিও। এই সব তখন কি মনে হলো জিজ্ঞেস করলাম তোমার নামটা চেনে কিনা। কি বললো? আরে একেবারে উচ্ছ্বসিত, তোমরা নাকি বেস্ট ফ্রেন্ডস ছিলে, কই বলনি তো কখনো। কোনো উত্তর না দিয়ে স্ট্রবেরি আইসক্রিমের বাটির দিকে চেয়ে রইলাম। অর্ক বলে যেতে লাগলো, খুব মিশুকে মেয়েটা, কত কথা বললো তোমাদের ছোটবেলার কথা, তোমার সঙ্গে নাকি ইদানিং দেখা হয় না। এমএতে পড়াশোনার খুব চাপ, গান শেখে, সেই নিয়ে ব্যস্ত, কাকা কাকিমার কাছে থাকে। আচ্ছা মঞ্জিরা, ওর সঙ্গে দেখা করতে পারো তো, বেশ মেয়েটা। আমি মুখ তুলে ক্লান্ত গলায় বললাম, অর্ক, আমি বাড়ি যাব, শরীরটা খারাপ লাগছে। এইভাবে শুরু হয়েছিল ব্যাপারটা। আমার দোতলার ঘরে বসে ভাবছিলাম, অর্ক কেমন ধীরে ধীরে সরে যাচ্ছে আমার কাছ থেকে। ওদের পাড়ার বন্ধুদের গ্রুপ হয়েছে একটা, তাতে কল্পনাও আছে নাকি। আমাকে ডাকে যোগ দিতে, কিন্তু আমি যাই না। একদিন, শুধু একদিন গিয়েছিলাম, শুনলাম কল্পনা আসতে পারেনি। অর্ক বলল, বেচারার অ্যাজমার ধাত আছে তো। অর্ক ওর কথা বলে খুব, কখনো দেখা হলে ওর বাড়ির কথা, ওর ছোটবেলার কথা, আমার নিজেরই বানিয়ে দেওয়া কল্পনার জীবনের সব খুঁটিনাটি আমায় শোনাতো অর্ক। একদিন ওদের পিকনিকের ছবি দেখালো, ততদিনে মোবাইল ফোন জনপ্রিয় হয়ে উঠেছে। কল্পনার ছবি, হ্যাঁ কল্পনাই, গ্রুপে। তারপর একটা একলার ছবি, ভালো করে দেখলাম, কোকড়া চুল, ফর্সা রং, চিবুকে তিল, সবুজ শাড়ি পরা রয়েছে, টানা টানা চোখ দুটো কি জীবন্ত, কি আছে তাতে, বিদ্রুপ, ব্যঙ্গ, কৌতুক, জয়ের আনন্দ। অর্ক বলছিল, তুমি তো এলে না, খুব মজা হয়েছিল জানো। সবাই গাছে চড়ছিল, আম পাড়তে, কল্পনা ওঠেনি, ছোটবেলায় পেয়ারা পাড়তে গিয়ে পড়ে গিয়েছিল নাকি। ফোনটা ফিরিয়ে দিয়ে আমি চুপ করে রইলাম। এইভাবেই চলছিল। এর মধ্যে আমি আর্ট কলেজ থেকে পাশ করে বেরোলাম, কলকাতায় একটা ম্যাগাজিনে আর্টিস্টের ভালো চাকরি পেলাম, হস্টেলেই রইলাম, কিন্তু কিরকম একটা অদ্ভুত অস্বস্তি সব সময়। রাতে ঘুম হতো না, খুব ক্লান্ত বোধ করতাম সব সময়, জীবনী শক্তি যেন কমে আসছে। একদিন কাজ থেকে বেরোবো, হঠাৎ যেন সবকিছু দুলে গেল মুহূর্তের জন্য, সবকিছু যেন অচেনা লাগলো হঠাৎ। তারপর সব ঠিক। হয়তো জানলার বাইরে তাকিয়ে আছি, সবকিছু কুয়াশায় ঢেকে গেল সব। কোথায় আছি কিছু মনে করতে পারলাম না কয়েক সেকেন্ডের জন্য। অনেক কিছু যেন ভুলে যাচ্ছি, সবকিছু যেন রং হারিয়ে অনুজ্জ্বল ধূসর হয়ে উঠছে দিনে দিনে। কাউকে না বলে নিজেই একজন পরিচিত ডাক্তারের কাছে গেলাম। তিনি সবকিছু পরীক্ষা করে বললেন, আমি সম্পূর্ণ সুস্থ, শুধু একটু দুর্বল আর সামান্য রক্তাল্পতা। খাওয়া দাওয়া করুন ঠিক মতো, ঘুম হয় না বলছেন, কোনো স্ট্রেস, দুশ্চিন্তা করেন কিছু নিয়ে? মাথা নেড়ে না বললাম। কি বলবো? ডাক্তার নার্ভের আর ঘুমের ওষুধ আর কিছু উপদেশ দিলেন। আরেকটা ব্যাপার লক্ষ্য করে আমি ক্রমশ ভয় পেতে শুরু করেছিলাম। আরম্ভটা ছিল প্রায় স্বাভাবিক বলা যায়, আস্তে আস্তে অন্য সকলের মধ্যে
একটা অদ্ভুত প্রতিক্রিয়া লক্ষ্য করতাম আমার নিজের সম্বন্ধে। আমার কলেজে বন্ধুদের মধ্যে অনেকে আমায় ফোন করতো না আগের মতো, কিংবা হয়তো কোনো অনুষ্ঠানে আমায় ডাকতে ভুলে যেত। আমার দুঃখ হতো, রাগ হতো, কিন্তু দেখা হলে কি আশ্চর্য, ওদের চোখে মুখে একটা অকৃত্রিম বিস্ময় ফুটে উঠতো। বলতো, বিশ্বাস কর, ইচ্ছে করে ভুলে যায়নি, কেন যে মনে পড়লো না। ওদের ফোন বইয়ে লিস্টে আমার নামটাই থাকতো না, আর আবার লিখে নিত। পরিচিত অনেকে আমাকে চিনতে না পেরে অন্য মনস্কভাবে চলে যেত। ডাক দিলে থতমত খেয়ে বলতো, ও মঞ্জিরা, আরে চিনতেই পারিনি। কাজে আমার বস আমার প্রজেক্ট দিতে ভুলে যেতেন। সহকর্মীরা আমায় লক্ষ্য না করে নিজেদের মধ্যে হাসি গল্প করত। আমি কিছু বললে চমকে গিয়ে অপ্রতিভ হতো। একদিন মামার বাড়ি গেছি, দেখি বড় মামিমা কুটনো করছেন দালানে বসে। কাছে দাঁড়াতেও আমায় দেখলেন না। আমি ডাকতেই মুখ তুলে বললেন, কে? তারপর বললেন, ওমা মঞ্জে, তুই? দেখতেই পাইনি, তোকে কেমন অন্যরকম লাগছে যেন, চিনতেই পারিনি রে। হাসলেন, কিন্তু আমার কেমন যেন লাগছিল। আর আজ যখন বাড়ি এলাম, মা হঠাৎ বললেন, কতদিন আসিস নি রে, ফোনও করিস না। আমি কিন্তু 2 সপ্তাহ আগেই এসেছিলাম, আর ফোনও করি নিয়মিত, কিন্তু বাড়ির কেউ সেটা মনে করতে পারলো না। আমার বুকটা কাঁপছিল। আর তারপরে আবার তো কল্পনাকে কে কোথায় দেখেছে সে কথা উঠলো। পরের দিন সকালে এটা ওটা নিয়ে কথা হচ্ছিল। আমি ঠাট্টা করে রান্নার পুরনো লোক নির্মলা মাসিকে বললাম, আমার প্রিয় জিনিসটা রান্না করেছো তো, নইলে খাবো না কিন্তু দুপুরে। পলকের জন্য দেখলাম নির্মলা মাসির মুখটা কেমন যেন শূন্য হয়ে গেল, যেন কিছু মনে করতে পারছে না আমি কি বলছি। তারপর যেন চেষ্টা করে বলল, হ্যাঁ, ছোট মাছের টক, সেটা তো তুমি ভালোবাসো ছোট দিদিমণি, তাই না? রান্নাঘরে চলে গেল। সবাই একটুক্ষণ চুপ, তারপর অন্য কথা উঠলো। মিঠুর জন্মদিনের পার্টির কথা হচ্ছিল। আমি হাসতে হাসতে বললাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমার সেই জন্মদিনে আমি পুরো কেকটা উল্টে আমার নতুন ফ্রকে ফেলেছিলাম, সেই নিয়ে সকলে খ্যাপাতে আমাকে। আশ্চর্য, কেউ কিচ্ছু মনে করতে পারলো না। বললাম, আচ্ছা, অ্যালবামে ছবি দেখাবো। সেদিন দুপুরে যে অ্যালবামে আমার ছোট থেকে সব ছবি ছিল, সেটা আর খুঁজে পেলাম না। আর অন্য অ্যালবামগুলোতে আমার ছবি বেশিরভাগ নেই। গ্রুপে কয়েকটা থাকলেও সেগুলো কম বেশি ঝাপসা। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কি হচ্ছে এটা আমার সঙ্গে? রাত্রে আঁকার খাতাগুলো আবার দেখলাম, কল্পনার ছবিগুলো আরো বাস্তব, আরো উজ্জ্বল, কি স্পষ্ট সব ডিটেল। সত্যি আমি এঁকেছি এগুলো? আর কি অদ্ভুত, ওর সঙ্গে এই বেড়ালটাকেও কি এঁকেছি আমি? পাটকিলে রঙের ওপর ডোরা ডোরা, একটা চোখ নীল সবুজ আর অন্যটা হলদেটে। এইরকম বেড়াল আমি কখনো দেখিনি, প্রায় সব ছবিতেই আছে। পরের দিনই কলকাতায় ফিরে এলাম। ভীষণ অস্বস্তি লাগছিল, থাকতে পারছিলাম না ওখানে। অবন্তীকে ফোন করতে যেন আমায় চিনতে পারেনি প্রথমে। আমার পাড়ার যে দোকানে আমি ছোট থেকে চকলেট ডালমুট কিনি, যেখানে ঢুকলেই যে অনন্তদা একগাল হেসে আমার প্রিয় চানাচুরের মিক্স বানাতে শুরু করে দিয়ে বলে, কি গো খুকুমণি, কেমন আছো? আজ সকালে সে অনন্তদা আমার দিকে অপরিচিতের চোখে চেয়ে বলেছিল, বলুন কি দেব। কিছু না বলে বেরিয়ে এসেছিলাম। কাজে যেতে প্রথমে কেউ দেখলো না আমাকে। লেআউটের প্রকাশবাবু বললেন, ও আপনি? অপর্ণাদি একটা ফাইল এনে বলল, এই ইলাস্ট্রেশনটা যদি, তোমার নামটা মানে মনে পড়ছে না। অথচ আমরা প্রায় বাইরে লাঞ্চ খেতে যাই। বসের কাছে পারিবারিক সংকটের অজুহাতে কদিন ছুটি নিলাম। এভাবে বাঁচা যায় না, একটা কিছু করতে হবে। কিন্তু কি করব? ঠিক করলাম চন্দননগরে ফিরে যাব কালই। কল্পনাকে খুঁজে বার করব, ওকে, ওর মুখোমুখি দাঁড়াবো। তারপর জানি না, রাত্রে কয়েকটা জিনিস গুছিয়ে নিয়ে আয়নার সামনে চুল আঁচড়াতে বসলাম। ইশকে নির্জীব ফ্যাকাশে লাগছে আমায়। হঠাৎ দেখলাম আয়নায় আমার ছায়াটা আবছা হয়ে মিলিয়ে গেল। আমার জায়গায় বসে আছে কল্পনা। কি উজ্জ্বল প্রাণশক্তিতে ঝলমল করছে ওর মুখ চোখ। দামি সবুজ শাড়ি, পান্নার গয়না পরেছে, কোকড়া চুল উঁচু করে বাঁধা, সুন্দর মুখে একটা নিষ্ঠুর জয়ের হাসি। কোলে সেই বেড়ালটা 2 রঙের চোখে চেয়ে আছে আমার দিকে। মিলিয়ে গেল আবার আমার ভয়ার্ত নিরক্ত ছবি। রাত্রে স্বপ্ন দেখলাম একটা অদ্ভুত জায়গায় এসেছি আমি। আলো নয়, অন্ধকারও নয়, আবছা কুয়াশার ধোয়া। দূরে কি সব যেন দেখা যাচ্ছে উঁচু মতো, আর একটু দূরে একটা খুব লম্বা কালো মূর্তি। হাত পা গুলো জোড়া, বিরাট লম্বা মুখে, বড় বড় চোখে। মনি নেই, কি ঠান্ডা! ভয়ঙ্কর ভয়ে ঘুম ভেঙে গেল। আধো অন্ধকারে দেখলাম সেই বেড়ালটা জানলার এধারে বসে, তারপর গ্রিলের মধ্যে দিয়েও ওধারে চলে গেল। আমি বাকি রাত জেগে কাটালাম। পরের দিন বাড়িতে আমায় দেখে অবাক হলেও কেউ কিছু বলল না তেমন। কিন্তু মা হঠাৎ বলল, মঞ্জি, তুই ঠিক আছিস তো? কেন জিজ্ঞেস করছো মা? না মানে, তুই যেন কেমন রোগা হয়ে যাচ্ছিস, অন্য রকম। আমার মনে হচ্ছে তুই ভালো নেই। মা কেমন অসংলগ্ন ভাবে বললেন, তোর বাবাও কাল বলছিলেন তুই কবে যেন এসেছিলি এর আগে। কত কিছু ভুলে যাই আজকাল।
আমি কিছু বললাম না, শাড়ি পাল্টাচ্ছিলাম। মা বললেন, কোথাও বেরোবি? হ্যাঁ, কল্পনার সঙ্গে দেখা করতে যাব। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেওয়ালের দিকে নজর পড়লো। একটু অবাক না হয়ে দেখলাম আমার আর মিঠুর যে ছবিটা ছিল সেটাতে এখন শুধু মিঠু। হাঁটতে হাঁটতে সেই পার্কটার কাছে পৌঁছলাম। স্টেশনের দোকানটা পেরিয়ে অন্য রাস্তাটা দিয়ে এগিয়ে গেলাম। হ্যাঁ, ওই তো বাড়িটা। সুন্দর ছোট্ট দোতলা, গোলাপি সবুজ দরজা জানলা আর চমৎকার বারান্দা, আমারই গড়ে দেওয়া। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যদিকে ফিরলাম। সেদিকে একটু দূরে গঙ্গা, আজ খুব মেঘলা করে আছে, কেমন যেন কুয়াশা কুয়াশা। লোকজন নেই এদিকে কোথাও, এলোমেলো হাওয়া বইছে। আর দেখলাম দূরে গঙ্গার উঁচু বাঁধানো পাড় ধরে কে হাঁটছে, তার সবুজ আঁচল উঠছে ভিজে হাওয়ায়। কল্পনা। কিছু না ভেবেই আমি প্রায় ছুটে সেদিকে এগোলাম। কাছাকাছি আসতেই শুনলাম ওর নুপুরের রুমঝুম। চেঁচিয়ে ডাকলাম, কল্পনা। প্রতিধ্বনি ছড়িয়ে গেল, কুয়াশা ঘন হয়ে এলো। স্বপ্নের কথাটা মনে পড়ে গেল। ও ফিরে দেখলো, তারপর এগিয়ে এলো আমার কাছে। দেখলাম হাসছে, আমার খাতার ছবির আয়নার সেই কল্পনা। মঞ্জি, ওমা, কতদিন পরে দেখা। সাহস করে এলি তবে? চিরকালের ভীতু তুই। কে? কে তুই? কি তুই? তুই মিথ্যে, তুই আমার বানানো, তুই কিছু না। ওমা, তাই বললে কি চলে এখন? আমাকে তৈরি করেছিস কতদিন ধরে, নিজের সব কল্পনা, সব ইচ্ছে, সব প্রাণ দিয়ে, এখন বলছিস আমি কিছু না? না, তুই চলে যা, চলে যা। কেন যাব? আমি থাকবো, তুই থাকবি না। মানে? এই জগতে একজনের শুধু একটাই অস্তিত্ব থাকে, জানিস না? তুই আমাকে এনেছিস, গড়ে তুলেছিস। আমি দিনে দিনে সত্যি হয়ে উঠেছি রে। আর তুই দুর্বল হয়ে যাচ্ছিস। খিলখিল করে হাসতে লাগলো, মিষ্টি সুরেলা হাসি। তোর অস্তিত্বের ফাঁকটাতে আমি চলে এসেছি এখন, বুঝছিস না? তুই মুছে যাবি তোর প্রাণ শক্তি নিয়ে। আমি সবল এখন, আমি থাকবো। আমি এনেছি, কোথা থেকে এনেছি? না না, সেই যে স্বপ্নে দেখলি না, সেই যে একটা জগৎ যেখানে কিচ্ছু নেই, শুধু সম্ভাবনা আর কুয়াশা আর অপূর্ণ সব ইচ্ছেগুলো ঘুরপাক খায় ওখানে, সেখান থেকে এনেছিস আমায়। তোকে চলে যেতে হবে সেখানে, এখানে তোর জায়গা নেই। আহারে মঞ্জি। বিড়ালটাকে দেখলাম কল্পনার আশেপাশে ঘুরছে। কখন এলো? কল্পনা নিচু হয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল। এই তো আমায় পথ দেখিয়ে নিয়ে এলো রে এই জগতে। আমি তীক্ষ্ণ কণ্ঠে বললাম, মুছে যাব মানে? আমার মা বাবা পরিবার আত্মীয় বন্ধু? কি বোকা রে তুই মঞ্জি, এখনো বুঝছিস না? তোকে তো এখনই সবাই ভুলে যেতে শুরু করেছে। তোর অস্তিত্বটাই থাকবে না তো, স্মৃতিটাও না। মঞ্জিরা সেনগুপ্ত বলে কেউ ছিল, এটাই মনে রাখবে না কেউ। আমি থাকবো। ঘন কুয়াশার জগৎটা যেন এগিয়ে আসছে আমার দিকে, হাসিতে ভেঙে পড়ছে কল্পনা। সেদিকে তাকিয়ে কোথা থেকে একটা তীব্র অন্ধক্রোধ আমার শরীরে মনে ভর করলো। আমারই সৃষ্টি, আমারই কল্পনা, সে আমাকে লুপ্ত করে দেবে? না না, সে আমি কিছুতেই হতে দেব না। আমার সমস্ত মননের শক্তি একাগ্র করে কল্পনা, হ্যাঁ কল্পনা করলাম। সামনের ওই মেয়েটাকে আমি মুছে দিচ্ছি, ছিঁড়ে ফেলছি ওর ছবি, ঘষে ঘষে শেষ করে দিচ্ছি ওর মূর্তিটা। উফ, একটা তীব্র চিৎকার। মাথার মধ্যে একটা ছুঁচের মতো তীক্ষ্ণ যন্ত্রণা বিঁধে যাচ্ছে। মাগো, মঞ্জি, মঞ্জি না। সুরেলা গলাটা যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। বুকের ওপর একটা চাপ, যন্ত্রণা। কিন্তু আমি ওকে জিততে দেব না কিছুতেই। ভীতু, দুর্বল ভেবেছে আমাকে, তাই এত সাহস ওর। ধারালো নখের আঁচড় লাগলো আমার বাহুতে। আমি শেষ মানসিক শক্তিটুকু দিয়ে কল্পনাকে ঠেলে দিলাম। আর আর আমার চোখের সামনে কল্পনা ভেঙে ভেঙে যেতে লাগলো। ওর কোকড়া চুল, টানা টানা চোখ, টুকটুকে হাসি, সবুজ শাড়ি গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে যাচ্ছে। চারধারটা কেমন দুলছে, কি ঠান্ডা। কুয়াশাটার মধ্যে একটু দূরে সেই স্বপ্নে দেখা লম্বা কালো মূর্তিটা। একটা শিষ্যের মতো আওয়াজ, আলো ফুটে উঠলো। কুয়াশাটা কেটে যাচ্ছে। মাটিতে বসে পড়েছিলাম বোধহয়। আস্তে আস্তে উঠে একটা বেঞ্চে বসে পড়লাম। প্রচন্ড হাঁপাচ্ছি, দম নেবার চেষ্টা করছিলাম। মুখটা ছুঁয়ে দেখলাম নাক দিয়ে রক্ত পড়ছে। খানিকটা পরে সাবধানে উঠে আঁচল দিয়ে মুখ টুক মুছলাম। বাড়ির দিকে এগোলাম আস্তে আস্তে। আকাশ পরিষ্কার হয়ে গেছে, কি উজ্জ্বল নীল। চারদিকে এত সুন্দর রং কতদিন দেখি না। দেখলাম সেই গোলাপি বাড়িটার চিহ্ন মাত্র নেই। পাড়ায় পৌঁছতে অনন্তদা দোকান থেকে ডেকে বলল, কবে এলে গো খুকুমণি? বাড়িতে এসে আমার শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল, মাথা ঘুরছিল। দালানে বসে পড়লাম। মা তাড়াতাড়ি এসে বললেন, কোথায় গিয়েছিলি? আমরা ভেবে ভেবে সারা। কল্পনার সঙ্গে দেখা করতে। বললাম যে মা, কল্পনা আবার কে? আমি বিড়বিড় করে বললাম, আমার আমার ছোটবেলার বন্ধু, তোমরা তো চেনো। কাকিমা আমার কপালে হাত দিয়ে বললেন, উফ, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, ভুলভাল বকছে। সেই জ্বর ছিল 3 দিন। বিকারের ঘোরের মধ্যে নাকি কুয়াশা, কল্পনা, বেড়াল এইসব বলতাম। পরে অবন্তী ফোন করলো। আমি সাবধানে কথায় কথায় জিজ্ঞেস করলাম ওর কল্পনাকে মনে আছে কিনা, সেই যে আমার ছোটবেলাকার বন্ধু। ও অবাক হয়ে বলল, কল্পনা বলে তোর আবার কে বন্ধু ছিল?
একটু ভালো হয়ে উঠে দেখি সব একেবারে স্বাভাবিক, অ্যালবামগুলো নিজের জায়গায়, আর আমার পুরনো আঁকার খাতাগুলো কোথাও নেই। অর্ক ফোন করে খবর নিচ্ছিল, জিজ্ঞাসা করলো কবে আসবো, কারণ এবার তো আমাদের ভবিষ্যতের কথা একটু ভাবতে হবে। এই সব আমি বাধা দিয়ে বললাম, আর কল্পনা, তোমার সঙ্গে এত ভাব। কল্পনা আবার কে? কি সব বলছো? দুদিনের জ্বরে মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? কাজে ফিরে যেতে সহকর্মীরা খুশি হয়ে স্বাগত জানালো। অপর্ণাদি বলল, মঞ্জিরা, চলো সবাই মিলে আজ লাঞ্চ করে আসি বাইরে। কলেজের নূপুর, অম্লান, চন্দ্রারা ফোন করে মুভি যাওয়ার প্ল্যান করলো। সত্যি কল্পনা কোথাও নেই, ছিলই না কখনো। আমি ছিলাম, আমি মঞ্জিরা, আমি থাকবো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।